স্যার ভিজিবল না, আপনাকে শোনা যাচ্ছে। Alright, okay. Thank you. First of all, I'm extremely sorry সকালবেলার এটার জন্য ক্লাসটা টেকনিক্যাল ইস্যুর কারণে চেঞ্জ করার জন্য টাইম শিডিউল। এবং আই ক্যান অ্যাসিওর যে আমি আজকে খুব বড় ক্লাস নিতে যাব না। গত ক্লাসে যতটুকু পড়েছি আমার মনে হয় মোস্ট অফ দ্য টপিকস আই অলরেডি হ্যাভ কাভার্ড। এবং কিছু অংশ আছে যেটা মনে হয়েছে যে আমি যদি যেহেতু বন্ধের পরে আর একটা ক্লাস হবে অফলাইন, হয়তো সেই নোটিশটা পেয়েছেন। আহ, তো আমি মনে করি তখন যদি হয় তখন আমরা একটা রিভিউ ক্লাস নিতে পারি খুব ছোট করে। বাট আমি আমার যে পার্টটা, যে সেকেন্ড পার্ট যেটা ফার্মাকোভিজিলেন্স, এটা আমি মোটামুটি আজকেই চেষ্টা করবো শেষ করে দেওয়ার জন্য। So if I just recapitulate from my last class, basically I was discussing about the pharmacovigilance, the importance, activities, um, অনেকগুলো টপিকস, সিস্টেমটা কিভাবে এটার সাথে রিলেটেড, কিভাবে ফার্মাকোভিজিলেন্সটাকে মনিটরিং করা যেতে পারে। তারপরে ফার্মাকোভিজিলেন্সের মনিটরিং করার জন্য এর জন্য কে কে এটার সাথে ইনভলভ হতে পারে, কারা কারা এটাকে রিপোর্ট করতে পারে, ফার্মাকোভিজিলেন্সের অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন গুলো, সেই বিষয়গুলো নিয়ে আমি গত ক্লাসে আলোচনা করেছি। তারপরে কিছু জিনিস মনে হয়েছে যে আহ, শেষ করতে পারিনি, সেই বিষয়গুলোকে আজকে আলোচনা করার চেষ্টা করব। তো গত ক্লাস থেকে যদি আমি একটু জাস্ট রিক্যাপচার করি, আমরা বলেছিলাম যে ফার্মাকোভিজিলেন্সটা জাস্ট যদি সিম্পল ওয়ার্ডে বলি যে সিস্টেম ফর মনিটরিং সেফটি অফ মেডিসিন। এখন সেফটি অফ মেডিসিনটা আমরা কিভাবে করে থাকি? বিভিন্ন ভাবে আমরা এটা বলেছিলাম যে থ্রু দ্য প্রিভেনশন, ডিটেকশন, অ্যাসেসমেন্ট অফ অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন টু দ্য মেডিসিন। এখন আমরা পরে বলেছিলাম যে শুধুমাত্র মেডিসিনের অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন না, এর সাথে সাথে আরো কিছু হতে পারে, যে অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন ডিউ টু মেডিকেশন ইরোর অথবা ওভারডোজ, সেই বিষয়গুলো এটার সাথে রিলেটেড হতে পারে। এবং আমরা বলেছিলাম যে ডেফিনেশনটা আরো একটু এক্সপান্ডেড হয়েছে, এর সাথে আরো কিছু জিনিস ইনক্লুডেড থাকতে পারে, যেমন ভ্যাকসিন, মেডিকেল ডিভাইসেস, বায়োলজিক্স ছিল। তারপরে আমরা বলেছিলাম যে ট্রেডিশনাল কোনো মেডিসিন যদি থাকে সেটাও এটার সাথে include করা। সো গত ক্লাসে আমরা বলেছিলাম যে বেসিক্যালি আমাদের দেশে যে ফার্মাকোভিজিলেন্সের কথা যদি বলি, দ্যাট ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড ইন 1996। এবং তারপরে এটা অনেকটা সময় একটা বন্ধ ছিল, শর্টেজ অফ ম্যান পাওয়ার, ফিনান্সিয়াল সিচুয়েশন, এবং তারপরে এটা 2013-এ আবার এটা রিভাইভ করে, ডিজিডি এটাকে এস্টাবলিশ করে থ্রু দ্য এডিআরএম সেল। তো এডিআরএম সেল সম্পর্কে আমরা বলেছিলাম এডিআরএম হচ্ছে অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন মনিটরিং সেল, এটার মাধ্যমে এটা আবার নতুন করে রিভাইভ করে 2013 আর কি। অলরাইট। সো এখন আমরা গত ক্লাসে অ্যাডভার্স ড্রাগ ফার্মাকোভিজিলেন্স নিয়ে অনেকগুলো টপ জিনিস আলোচনা করেছি। তাদের মধ্যে ইম্পর্টেন্স যদি বলি, আমি তিনটা এক্সাম্পল বলেছিলাম, যদিও এখানে দুইটা এক্সাম্পল হচ্ছে পাওয়ার পয়েন্ট আমি ইনক্লুড করে রেখেছিলাম। তাদের মধ্যে একটা ছিল রেনিটেডিন। আহ, তো রেনিটেডিনের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে রেনিটেডিনটা যদিও 1983-তে ফার্স্ট লঞ্চ হয়েছিল, এবং পরবর্তীতে দেখা গেল যে 2019-এর দিকে এটাকে ইনিশিয়ালি ব্যান করে দেওয়া হয়, আর্লি সেপ্টেম্বর। এটা ওয়ার্ল্ড ওয়াইড, এটাকে পরবর্তীতে বাংলাদেশে নভেম্বরের দিকে একেবারে ফাইনাল ব্যান করে দেওয়া হয় 2019 নভেম্বর এর দিকে। তো এখন এই যে ব্যান করে দেওয়া হয় কারণ হচ্ছে এই ড্রাগটা যখন আমরা যদি আমরা যদি একটু আলোচনার স্বার্থে যদি বলি যে প্রত্যেকটা ফার্মাসিউটিক্যাল যে ইনগ্রেডিয়েন্ট গুলো থাকে বা যে প্রোডাক্টস গুলো থাকে, সবগুলো প্রোডাক্টস এর অ্যাডভার্স ইফেক্ট আছে, সব ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস এর। এখন আমরা আমরা অনেকটা আরেকটু সুন্দর করে বলতে পারি যে যে সব ড্রাগস আর পয়জন যখন আমাদের ডোজটা হাই থাকে, ডোজটা যখন হাই থাকে, অল ড্রাগস আর পয়জন, আমরা যদি থেরাপিউটিক ডোজের উপরে যদি কনসিডার করি। ওকে। তো আমরা যেটা বলছিলাম যে থেরাপিউটিক ডোজে আমরা থেরাপিউটিক ডোজ যেটা থাকে সে থেকে আমরা রেসপন্স পাই, বা যদি থেরাপিউটিক ডোজ থেকে যদি বেশি হয় তাহলে আমার টক্সিসিটি শো করে থাকে। ইভেন আমরা আমরা যদি প্যারাসিটামলের কথা বলি, যেটা সবচেয়ে মানে সেফেস্ট ড্রাগ কনসিডার করি, এখন এটাও যদি দেখা গেল যে আমি একটা একটা নির্দিষ্ট মাত্রা আছে, সেই মাত্রা অতিরিক্ত যদি মানে ইনটেক করে ফেলি তাহলে কিন্তু টক্সিক হতে পারে। এটা অনেক ক্ষেত্রে বলা হয়
যে 4.5 গ্রামের উপরে হলে অথবা 7 গ্রামের উপরে হলে দেখা গেল আপনার টক্সিটি হতে পারে। অলরাইট, সো এখন তো অল ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস হ্যাভ পটেনশিয়াল অ্যাডভার্স ইফেক্ট। এখন এই অ্যাডভার্স ইফেক্ট গুলো যেগুলো থাকে, আমরা যদি বলি যে বেশিরভাগ ক্ষেত্রে যে যে কোনো একটা মেডিসিনের যে অ্যাডভার্স ইফেক্ট কিরকম হতে পারে, বা কোন ধরনের প্রবলেম গুলো হতে পারে, সেটা ইনিশিয়ালি আমরা বলেছিলাম যে ক্লিনিক্যাল ট্রায়ালস যেগুলো থাকে, যে প্রি অথরাইজড যে ক্লিনিক্যাল ট্রায়াল গুলো থাকে, সেগুলোর থেকে আমরা মোটামুটি কিছু ইনফরমেশন গুলো পেয়ে থাকি, বাট দ্যাট ইনফরমেশন উই গ্যাদার ফর লিমিটেড টাইম পিরিয়ড। ওকে, আপনারা এটা সবাই জানেন যে প্রি ক্লিনিক্যাল ট্রায়াল এবং ক্লিনিক্যাল ট্রায়াল যেটা থাকে, এবং এটার মাধ্যমে আমরা ইনফরমেশন গুলোকে গ্যাদার করি এবং তারপরে এটা দেখা গেল এটা মার্কেটে লঞ্চ করা হয়। ওকে, সো এখন দেখা গেল যে যখন আমরা এখান থেকে যে প্রি মার্কেটিং স্টাডিজ থেকে যে ইনফরমেশন গুলো পাই, সেটা অনেক ক্ষেত্রে সাফিসিয়েন্ট নাও হতে পারে। আমরা যেটা বলেছি, আনটিল অর আনলেস এটা আমরা মার্কেটে যাই, একটা কমন মাস পপুলেশনের মধ্যে যতক্ষণ পর্যন্ত না পৌঁছায়, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু এখান থেকে একটা মানে একেবারে রিয়েল সিনারিও নাও পেতে পারি যে আসলে এই এই ধরনের ড্রাগের টক্সিটি হতে পারে বা কোন ধরনের টক্সিটি হতে পারে। অলরাইট, আচ্ছা, তার মানে আমরা যদি বলতে পারি যে ফুল স্কোপ অফ potential adverse drug reaction of pharmaceutical products may not be detected until after they are authorized for use in general population or mass population, যেটা আমরা দেখেন। অলরাইট, সো তারপরে মাস পপুলেশনে গেলে এটা থেকে আমরা বুঝতে পারি। সো এখন এখানে যেটা বলেছি, রেনিটিডিন যখন লং টার্ম যখন ইউজ করা হচ্ছে, যখন আমরা যখন এটা হয়তো প্রি ক্লিনিক্যাল স্টাডিজ বা ক্লিনিক্যাল ট্রায়াল গুলো যখন ছিল, ড্রাগগুলো স্টোরেজ এট লিমিটেড পিরিয়ড অফ টাইম ছিল, বাট আমরা যখন আমাদের সে কোনো প্রোডাক্টের শেলফ লাইফ নিয়ে কনসিডার করি, তখন একটা 2 ইয়ার্স একটা শেলফ লাইফ থাকে, একটা হাই টেম্পারেচার হিউমিডিটি কন্ডিশন থাকে, তখন এটা দেখা গেল যে এখান থেকে আমরা এইটা থেকে একটা আহ, একটা ডিফারেন্ট টাইপ অফ একটা প্রোডাক্ট আসলে এখান থেকে আমার তৈরি হয়ে যাচ্ছে, যেটা আমরা বলছি এনডিএমএ। এখান থেকে নাইট্রোসো ডাইমিথাইলামিন, যেটা যেটা আমরা বলছি কার্সিনোজেন। রাইট, সো এখন এই যে কার্সিনোজেনিক এটা প্রোডাক্টটা পাওয়ার কারণে এটা দেখা গেলো পরবর্তীতে এটাকে ব্যান করে দেওয়া হলো। ঠিক আছে, এরপর এরকম আরেকটা বলেছিলাম যে সার্টান টাইপের অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার যেগুলো আছে, যেটা অ্যাঞ্জিওটেনসিন 2 কে ব্লক করে আলটিমেটলি আমার ব্লাড প্রেশারটাকে রেগুলেট করার জন্য যে ইয়েগুলো ইউজ করা হয় সেগুলো সার্টানের ক্ষেত্রেও ছিল, বাট আমরা বলেছিলাম অনলি ডিফারেন্স দুইটার মধ্যে যদি চিন্তা করি যে যে আমরা বলেছিলাম যে রেনিটিডিনের ক্ষেত্রে যেটা হয়, রেনিটিডিনের ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি, যেটাকে আমরা বলতে পারি যে ইন্ট্রিনসিক্যালি মানে এই কম্পাউন্ডটা হচ্ছে এটার মধ্যে তৈরি হয়, মানে রেনিটিডিনের মধ্যে তৈরি হয়, আমরা যদি ওইভাবে বলি, সিম্পল ওয়ার্ডে যদি বলতে চাই। ঠিক আছে, ইটস লাইকলি আমরা যেটা বলতে পারি যে অ্যাসোসিয়েটেড উইথ ইন্ট্রিনসিক স্ট্রাকচারাল ফিচার, কার স্ট্রাকচারাল ফিচার যেটা আমরা বলছি রেনিটিডিন। ওকে, এবং অথবা আমরা বলতে পারি যে ইনকম্পেটিবিলিটি উইথ দ্য ইনঅ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট এমং দ্য ফার্মাসিউটিক্যাল ফর্মুলেশন। তার মানে আমার এটা তৈরি হচ্ছে রেনিটিডিন থেকে, আর সার্টানের ক্ষেত্রে যেটা তৈরি হচ্ছে যে এটা এটা কন্টামিনেটেড ছিল, এটা যখন তৈরি করা হয় র মেটেরিয়াল সামহাও এটা ছিল নাইট্রোসামাইন কম্পাউন্ড তৈরি করতে, এবং এখান থেকে ইয়ে করা হয়েছিল, কিন্তু পরবর্তী কিন্তু সার্টানটাকে আবার কমপ্লিটলি ব্যান্ড করে দেওয়া হয়। অলরাইট, সো আরেকটা এক্সাম্পল আমরা বলেছিলাম যে কোভিড-19 এর সময় আমরা শর্ট টার্ম প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে অ্যানালাইসিসের মাধ্যমে আমরা ভ্যাকসিন গুলো যেগুলো মার্কেটে সেফ ড্রাগ হিসেবে কনসিডার করা, সেফ ভ্যাকসিন হিসেবে কনসিডার করা হয়েছিল, পরবর্তীতে কিন্তু আমরা এখান থেকে অনেক ধরনের সাইড এফেক্ট গুলো পেয়েছি। তার মানে কোনো একটা প্রোডাক্ট যখন মার্কেটে যাওয়ার আগে যে ফর দ্য লিমিটেড পিরিয়ড অফ টাইম যে প্রিক্লিনিক্যাল স্টাডি গুলো হয়, সেখান থেকে আমরা একটা মোটামুটি একটা অ্যাজাম্পশন পেতে পারি, বাট তারপরে যখন দেখা গেলো একবারে মাস পপুলেশনের মাধ্যমে যখন এটা পৌঁছায়, তখন এখান থেকে আমার সাইড এফেক্ট আরো বেশি হতে পারে, এবং সেটা আমরা পরবর্তীতে বুঝতে পারি, এবং সেটা অনেক সময় দেখা গেল যে এটাকে প্রপারলি মনিটরিং করতে হয়। তার মানে এই যে আমি একটা মাস পপুলেশনের মধ্যে কোনো একটা প্রোডাক্ট যখন পৌঁছে দিচ্ছি, পৌঁছে দেওয়ার পরে তার কোনো ধরনের কনজিউমারের মধ্যে কোনো ধরনের সাইড ইফেক্ট আছে, অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন আছে কিনা, বা অ্যাডভার্স ড্রাগ ইভেন্ট যেটা বলি, এই ধরনের প্রবলেম গুলো আছে কিনা, সেটাকে মনিটরিং করাই বলছি আমরা ফার্মাকো ভিজিলেন্স বা সার্ভেইলেন্স যেটাকে আমরা। অলরাইট, সো গত ক্লাসে আমি এই বিষয়গুলো নিয়ে কিছুটা আলোচনা করেছি মোস্টলি, আজকে ঠিক ওই জিনিসগুলোকে একটু কভার করার চেষ্টা করব। গত ক্লাসে আর একটা এক্সাম্পল আমি আলোচনা করেছিলাম আপনাদের সাথে, সেটা হচ্ছে প্যারাসিটামল টক্সিটি, তাই না? প্যারাসিটামল টক্সিটি সাথে মোটামুটি আপনারা সবাই পরিচিত, এবং আপনারা যেহেতু অনেকেই বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে জড়িত, ফার্মা ইন্ডাস্ট্রির সাথে অনেকে জব করেন বিভিন্ন সময়, এটা আমরা বলেছিলাম যে ভেরি
কমন যেটা, এবং আমরা এটার সাথে সবাই পরিচিত, এটা এটা এই আউটব্রেকটা বিভিন্ন সময় হয়েছিল 1992 থেকে 2009-এর দিকে একটা সিচুয়েশন আমরা ফেস করেছিলাম, যখন অনেকগুলো বাচ্চা হচ্ছে প্যারাসিটামল যে সিরাপ যেটা ইউজ করা হয় সেখানে হচ্ছে ডাইথিলিন গ্লাইকল ইউজ করা হয়েছিল ইনস্টেড অফ প্রোপিলিন গ্লাইকল, এবং ইটস 10 টাইমস চিপার দেন প্রোপিলিন গ্লাইকল, এবং এটা ডাই ইন্ডাস্ট্রি ইউজ করা হয় কাপড় রং করার বা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে যদি আমরা বলি। অলরাইট, সো তার মানে ওখান থেকে যে সাইড এফেক্ট গুলো হয়েছিল সেটা কিডনি প্রবলেম করেছিল, পেট ফুলে যাচ্ছিল, এবং কিডনি রেনাল ফেলার হচ্ছিল, এবং অনেক ছোট বাচ্চা তখন মারা গিয়েছিল। যদিও এখানে বলা হয় যে এই সময়টাতে হচ্ছে অলমোস্ট, এখানে আমরা যদি বলি যে 376 to over 300 চিলড্রেন, মানে অনেকগুলো হয়তো রিপোর্টেড ছিল না। আমরা যেমন এখন রিসেন্টলি যেটা হামের যে আহ, প্রকোপ যেটা দেখছি, এটা হয়তো একটা 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 রেকর্ড, গভর্নমেন্টের রেকর্ডে থাকে যে এত পিপল, এত কিডস মারা গিয়েছে বা এফেক্টেড হয়েছে, সেটা অ্যাকচুয়ালি ডাজন্ট রিফ্লেক্ট দ্য রিয়েল ফিগার অর সিনারিও অফ আওয়ার কান্ট্রি। অ্যাকচুয়ালি এটা মোস্ট অফ দ্য কেস বেশি হয়। তো তারপরে এই যে প্রবলেম গুলো, মার্কেটে যাওয়ার পর কোনো একটা ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট, ফিনিশড প্রোডাক্ট, কোনো ধরনের প্রবলেম হচ্ছে কিনা, কোনো অ্যাডভার্স রিয়াকশন হচ্ছে কিনা, এইটাকে মনিটরিং করাই হচ্ছে ফার্মাকোভিজিলেন্সের কাজ। অলরাইট, আচ্ছা, এটা আমরা গত ক্লাসে কিছুটা বলেছিলাম যে এটা নিয়েও আলোচনা করেছি, স্কোপ গুলো নিয়ে, যে কোন কোন জিনিস এটাকে ইয়ে করা যেতে পারে। সেটা গত ক্লাসে এটা আলোচনা করেছি, এটা আজকে আমি এই জায়গাটাতে খুব বেশি যাচ্ছি না। অবজেক্টিভের কথা যদি বলি, অবজেক্টিভটা যদি আমরা বলি আহ, যে এই ফার্মাসিউটিক্যাল ফার্মাকোভিজিলেন্স এর অবজেক্টিভটা কি, স্কোপ তো আমরা বললাম এটা। এরপরে যে অবজেক্টিভ যদি আমি সিম্পলি বলতে চাই, যে এটাকে একবার ছোট করে যদি বলি যে আহ, এটাকে মনিটরিং করা, কিসের যে এই যে মনিটরিং এন্ড এঙ্গেজিং ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারার যারা আছে, অথবা অন্যান্য যে সাপ্লায়ার আছে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে, এবং তাদেরকে এনশিওর করা যে মার্কেটেড ড্রাগস আর অফ হাই কোয়ালিটি এন্ড আর সেফ ফর হিউম্যান কনজাম্পশন। অলরাইট, এটাই হচ্ছে আমাদের ফার্মাকোভিজিলেন্স সিস্টেমের হচ্ছে মেইন অবজেক্টিভ আমরা যদি বলি। আচ্ছা, এখন এটা বিভিন্ন ভাবে করা যায়। সেফটিটাকে অ্যাসেস করার মাধ্যমে, কোয়ালিটি এবং ইফেক্টিভনেসকে এনশিওর করার মাধ্যমে, তারপর রিস্ক বেনিফিট যদি থাকে সেটা কোনো ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টসে, সেটাকে সবাইকে ইনফর্ম করার মাধ্যমে। আচ্ছা, এখন এটা করতে গিয়ে এই অবজেক্টিভ গুলোর তিনটা গোলে আমরা এটাকে ক্লাসিফাই করতে পারি: শর্ট টার্ম, মিডিয়াম টার্ম, অথবা লং টার্ম গোল, যেটাকেই বলি না কেন। শর্ট টার্ম গোল যদি আমরা বলি যে আহ, আহ, একটা অবজেক্টিভের শর্ট টার্ম গোল হচ্ছে যে একটা ডেভেলপ অ্যান্ড ইমপ্লিমেন্ট করতে হবে, যে একটা ফার্মাকোভিজিলেন্সের যে ইসেনশিয়াল যে কম্পোনেন্ট গুলা থাকে সেগুলাকে। তো এটা করতে গিয়ে যেটা দরকার, একটা হচ্ছে একটা ফোকাল পয়েন্ট দরকার, এনরোলের ফোকাল পয়েন্ট, যে আমার একটা নির্দিষ্ট এরিয়া আছে, একটা নির্দিষ্ট এরিয়াতে একটা নির্দিষ্ট জায়গা থাকবে। এটা টার্সিয়ারি লেভেল হেলথ কেয়ার সিস্টেম হতে পারে, যেমন একটা মেডিকেল কলেজ হতে পারে, যে ওই জায়গাটাতে সবাই হচ্ছে কোনো ধরনের অ্যাডভার্স ড্রাগ রিলেটেড বা ইফেক্ট রিলেটেড কোনো প্রবলেম থাকলে সেই জায়গাটা থেকে হচ্ছে ইনফর্ম করবে। যেমন আমরা যদি বলি যে প্রত্যেকটা পেরিফেরিতে যে ফার্মেসি গুলো থাকে, এটার মধ্যে জিজিটিএ একটা ফর্ম দিয়ে থাকে, অ্যাডভার্স এডিআর ফর্ম, অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন ফর্ম। তো এখন সেইটা যদি কোনো এই নির্দিষ্ট এরিয়াতে যদি কোনো প্রবলেম হয়, তাহলে সেই রিটেল ফার্মেসিতে হচ্ছে একজন কনজিউমার আমরা যেটা বলি, অথবা ইটস নট লাইকলি কনজিউমার হতে হবে, এটা এটা একজন ফার্মাসিস্ট হতে পারে, একটু ফিজিশিয়ান হতে পারে, হেলথ কেয়ার প্রফেশনালস হতে পারে, এটা এটা অথবা একটা পেশেন্ট হতে পারে, অথবা যে কোনো ক্ষেত্রে আমরা কনজিউমার বলছি, হয়তো যে মেডিকেশন ইনটেক করছে সেরকম একটা পেশেন্টকে আমরা বলতে পারি। অলরাইট, তো তার মানে তাকে এনশিওর করতে হবে যে হ্যাঁ, আমি এই ধরনের মেডিকেশন আমি খাচ্ছি, খাওয়ার পর আমার এই কমপ্লিকেশন হচ্ছে, যেটা হয়তো আমার হওয়ার কথা না। সেই ধরনের কোনো কমপ্লিকেশন হলে সেটা ইনফর্ম করবে। যেমন ফর এক্সাম্পল আমরা প্যারাসিটামল টক্সিসিটির কথা বললাম, সিরাপ খাওয়ার পর আমার পেট ফুলে যাচ্ছে। অলরাইট, আমি আমি এটাকে প্রবলেম ফেস করছি, তো এটা নর্মালি হওয়ার কথা না। তো তার মানে সেটা নিয়ার বাই যে ফার্মেসি শপ আছে অথবা যেখান থেকে কিনছে, সেটাকে জানাতে হবে, ফর্মটা ফিল আপ করলে তারপরে ড্রাগস এর কিছু যদিও আমরা বলেছিলাম যে শর্টেজ পপুলেশন, নাম্বার অফ ম্যান পাওয়ার এই জায়গাটাতে কম, তারা সেগুলোকে ইনফরমেশন গুলোকে গেদার করে তারপরে আমরা যেটা বলেছিলাম যে একটা ফোকাল পয়েন্টটাকে ইয়ে করা, যে কাছাকাছি একটা টার্সিয়ারি মেডিকেল হসপিটাল, যে জায়গাটাতে
হয়তো সেই ইনফরমেশন গুলো প্রোভাইড করা, এবং তারা হয়তো একটা ওই যে ওই অ্যাডভার্স ট্র্যাক রিয়াকশন যে জায়গাটাতে হলো তাদের সাথে এবং সাথে সাথে এবং সেন্ট্রাল যে ডিজিটিএ আছে তাদের সাথে একটা লিয়াজো মেনটেন করা তাকে করে থাকে হচ্ছে ফোকাল পয়েন্ট। অলরাইট, তারপরে সেগুলোকে সে অ্যানালাইজ করতে পারে। মিডিয়াম টার্ম গোল যদি আমরা বলি, মিডিয়াম টার্ম গোল বলতে বোঝাচ্ছে যে না, আমরা একটা নির্দিষ্ট এরিয়াতে একটা ফোকাল পয়েন্ট না, এই জায়গাটাতে আমার অনেক ফোকাল পয়েন্ট থাকবে। আমরা দেখা গেলো যে অল দ্য মেডিকেল কলেজ হসপিটাল যেটা আছে, প্রাইমারি কেয়ার, সেকেন্ডারি, টার্সিয়ারি লেভেলে যেগুলো আছে থ্রু আউট দ্য কান্ট্রি, সেগুলো আমরা ফার্মাকো ভিজিলেন্সের মধ্যে আনতে হবে, এবং সেখানে কিছু লোক থাকবে যারা এগুলোকে প্রপারলি মনিটর করবে। অলরাইট, এখন তারপরে ইনফরমেশন নেওয়া, সেটাকে অ্যানালাইজ করা, আন্ডারস্ট্যান্ড, তারপর হচ্ছে ইনফরমেশন প্রোভাইড করা, সেটা একটা বিষয়। লং টার্ম গোল যদি আমরা বুঝি যে না, আমরা এই যে ম্যানুয়ালি যে ইনফরমেশন গুলোকে গ্যাদার করতে চাই, এটা দেখা গেল একবার সেন্ট্রাল পয়েন্টে এসে ফোকাল পয়েন্ট আবার এটা সেন্ট্রাল, এটা ডিসকাস করা, তারপরে কোনো ডিসিশন নেওয়া, ইটস গোনা টেক এ লং টাইম। যদি এরকম হয় যে আমরা যদি এই ফার্মাকোভিজিলেন্স প্রোগ্রামটাকে প্রত্যেকটা হসপিটালে সেন্ট্রালাইজ করতে পারি, যেমন ফর এক্সাম্পল হয়তো কোনো একটা অ্যাপ সিস্টেমের মাধ্যমে, অথবা দেখা গেল যে কোনো একটা সার্ভারের মধ্যে যে আমার বাংলাদেশে কোন কোন মলিকুল গুলো আছে কোন একটা কোম্পানির, দেখা গেল সেই মলিকুল কোন কোম্পানির, তার থেকে ফর এক্সাম্পল আমি আহ, ধরে নিলাম যে নাপা, ঠিক আছে, তাহলে নাপা এসে প্যারাসিটামল নাপা, এবং নির্দিষ্ট এরিয়াতে কোন এরিয়াতে হয়তো কুড়িগ্রাম এরিয়াতে সেই নাপা খাওয়ার কারণে হয়তো হয়তো পেট ফুলে যাচ্ছে, বা আহ, অন্য কোনো ধরনের প্রবলেম হচ্ছে, ভমিটিং হচ্ছে ওষুধটা খাওয়ার পর থেকেই। তো এই ধরনের কমপ্লিকেশনটাকে হচ্ছে সার্ভার সিস্টেমের মাধ্যমে সেটাকে রিপোর্ট করা, এটা যেন সেন্ট্রালি সবাই ইনফরমেশনটা এট টাইমস যেন এটা পেয়ে যায়। তাহলে তার সাথে যারা কানেক্টেড, তাহলে সেটাকে খুব প্রম্পট এটা থেকে একটা অ্যাকশন নিতে পারে, এবং সেটার এগেনস্টে দেখা গেল যে অ্যানালাইসিস করে সেটাকে অ্যাডভার্স ট্রাক রিয়াকশন যেটা আছে সেটা যাদেরকে রিপোর্ট করা ম্যান্ডেটরি, হেলথ কেয়ার প্রফেশনালস, অথবা যদি বলি যে রিটেল ফার্মেসি যারা আছে, তাদেরকে এনশিওর করা যে এই এই ধরনের ফর্মুলেশনের জন্য প্রবলেম হচ্ছে, এবং এটা ফর দ্য টাইম বিং বা কিছু সময়ের জন্য এটা ইউজ করা যাবে না, এরকম কিছু আমরা যদি বলি, দ্যাট ইজ এ লং টার্ম গোল। অলরাইট, আমি আরেকটা ম্যাটেরিয়াল প্রোভাইড করে দিব, এটা ফার্মাকোভিজিলেন্স, ওখানে মোটামুটি সবকিছু আশা করি এখানে আমরা পাবো। অলরাইট, আচ্ছা, এরপরে আমরা দেখি আর কি কি জিনিস আমরা যদি এখান থেকে একটু পড়তে চাই, বা যেটা বাকি আছে আমি যদি আহ একটু আলোচনা করে বলি। অ্যাক্টিভিটিস গুলো আমি গত ক্লাসে আলোচনা করেছি, আমি এটা নিয়ে আজকে আর এই জায়গাটিতে সময় নষ্ট করতে চাই না। অ্যাক্টিভিটিসটা আমি কভার করেছিলাম। এরপরে কারা কারা এই জায়গাটাতে ইনভলভ হতে পারে, দোজ ইনভলভড ইন ফার্মাকোভিজিলেন্স। এখন এখন আমি যদি বলি যে কারা কারা, এটা পেশেন্টস হু আর দ্য ইউজার্স অফ দ্য মেডিসিন। এখন আমি যদি মেডিসিন ইউজ করি, আমি যদি এফেক্টেড হয়ে অ্যাডভার্স রিয়াকশন হয়, তাহলে আমি এটার সাথে পার্ট অফ ফার্মাকোভিজিলেন্স। আচ্ছা, এগুলো ছাড়া আরো হতে পারে ডক্টর যারা আছে, ফার্মাসিস্ট, নার্স, আদার হেলথ কেয়ার প্রফেশনালস, তারা এটার সাথে জড়িত। রেগুলেটরি অথরিটিস, ডেফিনেটলি আমি বলেছি ডিজিটি এর, কারণ এরাই তো এটাকে মনিটর করবে, আহ, এরাও এই জায়গাটাতে জড়িত। তারপরে অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন মনিটরিং সেল, যেটা আমরা বলেছি এডিআরএম সেল, সেটা এটার সাথে যদি জড়িত। এবং আমার দেখা গেছে যে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল যে কোম্পানিগুলো আছে, আহ, এবং যারা ডিস্ট্রিবিউটর ড্রাগস, তারাও দেখা গেল যে অ্যাডভার্স রিয়াকশনের সাথে জড়িত আমরা। ওকে, সো এটা শিওর যে গত ক্লাসে কিছুটা আলোচনা করেছিলাম, তারপরেও শিওর যে এটা আপনারা সবাই পারবেন এটা। অলরাইট, ফাংশন যদি বলি, যে ফার্মাকোভিজিলেন্সের মানে ফাংশনস অফ দ্য ন্যাশনাল ফার্মাকোভিজিলেন্স সিস্টেম যদি আমি বলি, তাহলে খুব সিম্পলি যদি বলতে চাই, মানে এটা প্রথমে বলেছি, এই জিনিসগুলো আমি যখন আলোচনা করেছি আমি প্রত্যেক জিনিস কভার করেছি, আমি তারপরে কিছু পয়েন্ট এখানে পয়েন্ট আউট করেছি যাতে মনে থাকে যে কোন জিনিসগুলো আমরা পড়েছিলাম। তো প্রথমত হচ্ছে মেডিসিন সেফটিটাকে এনশিওর করা, প্রমোট করা, এটা একটা কাজ। এরপরে যদি বলি যে ধরনের অ্যাডভার্স ড্রাগ ইভেন্ট যদি থাকে, সেগুলো রিপোর্ট করা, এবং অ্যাক্টিভিটিস গুলো কালেক্টিভলি সেগুলোকে ন্যাশনাল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের আন্ডারে নিয়ে আসা, এটা হচ্ছে ফার্মা পড়ে। এরপরে আছে আইডেন্টিফাইং সেফটি সিগন্যাল। আমরা যদি বলি যে হ্যাঁ, অনেক ক্ষেত্রে
সিগন্যালিং বা অ্যালার্ট যে কোনো জায়গা থেকে, এটা আমি বললাম যে আমাদের যদি সবগুলোকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা যায়, তাহলে কিন্তু ইটস নট এ ভেরি টাফ জব। আমরা কেন প্রত্যেকটা জায়গা থেকে একটা ফর্ম কালেক্ট করে, আমাদের যদি মানে আমাদের যদি গভর্নমেন্ট ওয়াইজ বা একটা সেন্ট্রাল যদি কোনো একটা সার্ভার থাকে যেটার মাধ্যমে আমরা বললাম যে কতগুলো মলিকুল অ্যাভেলেবেল, সেই মলিকুলের এগেনস্টে কোন কোন কোম্পানি ম্যানুফ্যাকচারার আছে, এবং কোন কোন ম্যানুফ্যাকচারার ওষুধ খেয়ে আমার কোনো প্রবলেম হচ্ছে কিনা, অথবা জেনেরিক ওয়াইজ সেই কমপ্লেন গুলো কিন্তু আসতে পারে। এখন সেই কমপ্লেন থেকে যদি আমি মনে করি যে খুব ছোট ধরনের অ্যাডভার্স ইভেন্ট হচ্ছে যেটা আননোন বা পোরলি ক্যারেক্টারাইজড, সেগুলোকেও মনিটর করা হচ্ছে কাজ ফার্মাকোভিজিলেন্স বা ন্যাশনাল ফার্মাকোভিজিলেন্স সিস্টেম যেটা হচ্ছে। Okay? এরপরে আমরা দেখি আন্ডারটেকিং এ রিস্ক অ্যাসেসমেন্ট এন্ড ডেভেলপিং অপশন ফর রিস্ক ম্যানেজমেন্ট। এটা আমি অলরেডি আলোচনা করেছি যে যদি মনে হয় যে এটা আমাদের জন্য প্রবলেমেটিক, তাহলে সেটাকে অ্যানালাইজ করতে হবে এবং রিস্ক ম্যানেজমেন্টের জন্য যা কিছু করা দরকার সেটার জন্য একটা বডি আছে বা কমিটি আছে। আমি পরে আরেকটু পরে সেটাকে নিয়ে আরেকটু আলোচনা করার চেষ্টা করব। তারা সেই সেই বিষয়গুলো সম্পর্কে ইনফর্ম করতে পারে সবাইকে। আইডেন্টিফাইং কোয়ালিটি প্রবলেম উইথ মেডিসিন রিজাল্টিং, এটা এটা অলরেডি ওই প্রথমটার সাথে আমরা যদি বলি যে সেফটি সিগন্যালের মধ্যে পড়ে। অ্যাপ্লাইং ফার্মাকোভিজিলেন্স ইনফরমেশন ফর দ্য বেনিফিট অফ পাবলিক হেলথ, এটা ডেফিনেটলি ইনফরমেশন গুলো কালেক্ট করা হয় যাতে আমার কোনো ধরনের পাবলিক হেলথ ইস্যু যেন না হয়, যেন এখান থেকে সিচুয়েশন গুলো দেখা গেলো যে আমরা সবাই মোটামুটি ইন্ডিভিজুয়াল পেশেন্ট থাকে বা এর মাধ্যমে দেখা গেল যে ন্যাশনাল মেডিসিন পলিসি বা ট্রিটমেন্ট গাইডলাইন গুলো যেগুলো থাকে সেগুলোকে যেন আরো ইমপ্রুভ করা যেতে পারে, আমরা সেই বিষয়গুলো। এবং সাথে সাথে যদি আমরা বলি, এর সাথে আরেকটা বিষয় আছে যে ফার্মাকোভিজিলেন্স এর সাথে আরেকটা কাজ করে যে আইডেন্টিফাইং ইস্যুস। কি 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 সাথে সাথে ইস্যুস আমি তো বললাম, অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন, অ্যাডভার্স ড্রাগ ইভেন্ট হতে পারে, সাথে সাথে যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট প্রেসক্রাইবিং এন্ড ডিসপেন্সিং অফ মেডিসিন, সেগুলো সম্পর্কে কিন্তু মনিটর করা। আমি কিন্তু প্রথমে একটা কথা বলেছিলাম যে মনিটরিং অফ ড্রাগ সেফটি। ড্রাগ সেফটি বলতে শুধুমাত্র একটা ওষুধ খাচ্ছে সেটা না, এটার সাথে যে কোনো প্রেসক্রিপশন এরর হচ্ছে কিনা বা ডিসপেন্সিং এরর হচ্ছে কিনা ফার্মাসিস্টের কাছ থেকে, সেটাও কিন্তু আসলে কিন্তু রিসেন্ট যে ফার্মাকোভিজিলেন্স সিস্টেম বলে সেটার সাথে কিন্তু ইনক্লুডেড। এটা আমি হয়তো এই জায়গায় মানে লাস্টে এটা পয়েন্ট ইনক্লুড করিনি, বাট আমি যে ম্যাটেরিয়ালটা প্রোভাইড করে দিব বাংলাদেশের যে ফার্মাকোভিজিলেন্স গাইডলাইন অফ বাংলাদেশ, সেটার মধ্যে ডেফিনেটলি ওই পার্টটা আছে, সেটা আপনারা একটু দেখে নিতে পারবেন আশা করি। Okay? আচ্ছা, এরপরে দেখেন এটা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট যে অর্গানোগ্রাম অফ অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন মনিটরিং সেল যেটা আছে, যারা এটার সাথে জড়িত, এটা অলরেডি আমরা বলেছিলাম এটার মধ্যে কতগুলো জিনিস থাকে। তাদের মধ্যে ডেফিনেটলি হেড অফ এডিআরএম সেল থাকে। হেড অফ এডিআরএম সেলের কাজ অনেকগুলো, ম্যানেজিং অল দ্য কি অ্যাক্টিভিটিস অফ এডিআরএম সেল, তারপরে আপডেটিং অ্যান্ড রিভাইজিং দ্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর, কিভাবে এটা চলবে। তারপরে দেখা গেল যে এডিআরসি মিটিং করা, অন্যান্য যে মেম্বার গুলো আছে, টিএসসি যেটা থেরাপিউটিক সাব কমিটি আছে, তাদের সাথে মিটিং করা বা যা কোনো কিছু করা হেড অফ আরএম করে থাকে। এরপরে মেম্বার সেক্রেটারি থাকে। মেম্বার সেক্রেটারি যদি কোনো কারণে হেড না থাকে তাহলে মেম্বার সেক্রেটারি এটাকে কন্ট্রোল করে থাকে। কোনো ধরনের মিটিংস বা দেখা গেল কোনো ধরনের কোঅর্ডিনেট করতে হয় সেল মেম্বারদের সাথে, সেটা করে থাকে। ইন অ্যাবসেন্স অফ হেড সব কাজ সে করে থাকে। অলরাইট, রিসিভস এন্ড ম্যানেজেস অ্যাডভার্স ড্রাগ ইফেক্ট রিপোর্ট, সেগুলো করে থাকে। তারপরে সে যদি আমি বলি যে কমিউনিকেট উইথ রিপোর্ট প্রোভাইডার, তারপরে মিসিং ইনফরমেশন যদি থাকে, দেখা গেলো যে হ্যাঁ ইনফরমেশন প্রোভাইড করেছে সেটা প্রপার না, 100% না, সেটাকে প্রপার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য 100% ইনফরমেশন আমি পাচ্ছি না, তাহলে তাকে যে কমিউনিকেট করতে হবে সেই পেশেন্টের কাছে, যে পেশেন্টটা সেই ইনফরমেশনটা প্রোভাইড করেছে তার সাথে কমিউনিকেট করার দায়িত্ব হচ্ছে মেম্বার সেক্রেটারি। তারপরে একটা ফোকাল পয়েন্ট থাকে, আমরা যেটা বলেছিলাম যে একটা টার্সিয়ারি লেভেলের হসপিটাল হতে পারে, সে সেই জায়গাটাতে তাদের সাথে কন্ট্রাক্ট করে কমিউনিকেশন। তখন দেখা গেল ফোকাল পয়েন্ট যারা থাকে, ফোকাল পয়েন্ট না বলে ফোকাল পয়েন্ট পার্সন বলা হয় এটাকে। যদিও আমরা এখানে এভাবে লিখেছি, আপনারা দেখবেন এটাকে মেনলি এই পয়েন্টটা লেখা মানে হচ্ছে যে ফোকাল পয়েন্ট পার্সন ওই জায়গাটাতে যারা থাকে, সেই ফোকাল পয়েন্ট পার্সন, আমি যদি বলি যে রেসপন্সিবল ফর কমিউনিকেটিং এন্ড ম্যানেজিং রেগুলার মিটিং উইথ দ্য স্টেক হোল্ডার যারা আছে, অথবা কমিটি যেগুলো আছে যেমন এডিআরসি, টিএসসি, এগুলোর সাথে করে থাকে। তারপরে অ্যাডভার্স ইফেক্ট বা ইভেন্ট বা রিয়াকশন যেগুলো আছে সেগুলোকে হচ্ছে ইভালুয়েট করে এবং অন্যান্য মেম্বারদের সাথে হচ্ছে রিপোর্ট করে থাকে। তারপরে যদি কোনো ট্রেনিং বা এডুকেশন প্রোগ্রামে কোনো কিছু দরকার হয় সেগুলো সে করে থাকে।
সো এরপরে দেখা গেলো এখান থেকে সাথে কিছু আইটি থাকে যেগুলো এগুলোকে অ্যানালাইজ করে, স্ট্যাটিস্টিশিয়ান এগুলোকে অ্যানালাইজ করে, এবং আলটিমেটলি দেখা গেলো যে যে কোনো যা কিছু করা দরকার এখান থেকে কোনো ইনফরমেশন যদি প্রোডাক্টটাকে মার্কেট থেকে উইথড্র করতে হয় সে বিষয়ে তারা ডিসিশন নিয়ে থাকে। অথবা যদি কোনো এরকম হয় যে ইটস নট অ্যাবাউট দ্য ফর্মুলেশন, এটা আলটিমেটলি যেটা আমরা বললাম, যেমন রেনিচিডিনের ক্ষেত্রে ছিল যে যেটা ব্যান করা, সেরকম ইস্যু হলে সেই ধরনের ডিসিশন। এবং আমরা যদি বলি যে ফার্মাকোভিজিলেন্স এর কাজ কিন্তু শুধুমাত্র এগুলো না, দেখা গেল যে অ্যাডাল্টারেশন হচ্ছে কিনা কোনো প্রোডাক্টে, কাউন্টার ফেট বা ফলস কোন প্রোডাক্ট আমার সেখান থেকে আছে কিনা, তাহলে রেগুলার স্যাম্পলিং করা। অথবা দেখা গেল একটা অ্যাজ এ কোম্পানি আমি কোনো একটা প্রোডাক্ট আমি পৌঁছে দিয়েছি পেরিফেরিতে, সেই প্রোডাক্টটাকে এর মধ্যে আমি যেটা ক্লেম করছি র্যান্ডম স্যাম্পলিং এর মাধ্যমে, সেটাও হচ্ছে এনশিওর করা যে না আমার এটার মধ্যে কোনো এপিসি নাই। ফর এক্সাম্পল একটা অ্যান্টিবায়োটিক দেখা গেলো যে ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট যেটা থাকার কথা অ্যাক্টিভ, তাহলে তো আমার এখানে ব্যাকটেরিয়া এগেনস্টে কিন্তু কাজ করবে না, রাইট? তাহলে এইটাকে এনশিওর করা, অ্যাডাল্টারেশন, তারপরে কাউন্টার ফেট আমরা যদি বলি, সবকিছুকে এটাকে মনিটর করার দায়িত্ব কিন্তু এই যে আমরা যেটা বলছি যে এই যে এটিআরএম সেল যেটা যেটা থাকে মোটামুটি এইভাবে ইয়ে করে থাকে। অলরাইট, গত ক্লাসে আমি কিছুটা এটা নিয়ে আলোচনা করেছি, তারপরে আমি একটু জাস্ট যদি এখানে বলি যে এই জায়গাটাতে কারা কারা থাকে, তাই না? এটা আমরা বলেছি যে অ্যাডভান্স ড্রাগ রিঅ্যাকশন অ্যাডভাইজারি কমিটি থাকে এই জায়গাটাতে, অথবা এডিআরএসসি বলা হয় এই জায়গাটাতে। এই জায়গাটাতে আমরা যদি বলি যে ন্যাশনাল ফার্মাকোভিজিলেন্স যে সেন্টার থাকে সেটার মধ্যে দেখা গেলো এডিআরসি থাকে এবং টিএসসি থাকে। টিএসসি বলতে এখানে থেরাপিউটিক সাব কমিটি বলা হয়। যেমন আপনারা দেখেন ড্রাগস এর ক্ষেত্রে যাকে ড্রাগস কন্ট্রোল কমিটি যেটা ডিসিসি আছে, তো সেরকম এডিআরসি ন্যাশনাল ফার্মাকোভিজিলেন্স কমিটির মধ্যে এটি আরএসি থাকে, এটি আরএসি সাথে হচ্ছে টিএসসি থেরাপিউটিক সাব কমিটি থাকে। এবং এটা এই কমিটিগুলো মিলেই দেখা গেল যে ইভালুয়েট এবং রিভিউ করে অ্যাডভান্স ড্রাগ ইভেন্ট যেগুলো আছে সেগুলো। ওকে, সো এখন এই এটিআরএসি যেটা আমরা বলেছি অ্যাডভান্স ড্রাগ রিঅ্যাকশন অ্যাডভাইজারি কমিটি, এটা ইজ ইন্ডিপেন্ডেন্ট বডি এবং এটা নরমালি যে হেড থাকে সেটা হচ্ছে ডিরেক্টর জেনারেল অফ ডিজিটি। ওকে, এখন এখন এই জায়গাটাতে এডিআরএসি এর মধ্যে কারা কারা থাকে, কারা কারা থাকে আমরা যদি বলি, এই জায়গায় ক্লিনিশিয়ান থাকে, ফিজিশিয়ান যারা, তারপরে বিভিন্ন মেডিকেল কলেজ হসপিটালের একাডেমিক্স গুলো থাকে, এবং মেডিকেল অ্যাসোসিয়েশনের রিপ্রেজেন্টেটিভ থাকে, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির বা অ্যাসোসিয়েশন যারা আছে তাদের সেখান থেকে লোক থাকে, কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের যারা থাকে, আবার অনেক ক্ষেত্রে বিভিন্ন এক্সপার্ট পিপল যারা, যেহেতু ইটস রিলেটেড উইথ ফার্মেসি, তাহলে ফার্মাসিউটিক্যাল এক্সপার্ট ফ্রম বাংলাদেশ অলসো পার্ট অফ দ্যাট এটিআরএসি। তার মানে আমরা বলেছি ক্লিনিশিয়ান, একাডেমিক্স ফর মেডিকেল কলেজ হসপিটাল, মেডিকেল অ্যাসোসিয়েশনের রিপ্রেজেন্টেটিভ অথবা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির কনজিউমার অ্যাসোসিয়েশনের পিপল থাকে এখানে, এবং এক্সপার্ট ফার্মাসিস্ট এই জায়গাটাতে। অলরাইট, এখন এই কমিটি কিভাবে কাজ করে আমরা বলেছি যে এডিআরএম যে অ্যাডভান্স ড্রাগ রিঅ্যাকশন মনিটরিং সেল আছে যে কিছুক্ষণ আগে দেখালাম, সেটার সাথে মিলে মিশে এরা কাজ করে আমরা যদি বলি। এখন এই এডিআরএম সেল আছে, এডিআরএম সেলের আমরা যদি বলি আহ, এটা এটা কি কাজ করে, বলেছে যে ফার্মাকোভিজিলেন্স অ্যাক্টিভিটিস, প্রোভাইড টেকনিক্যাল গাইডেন্স ফর ফার্মাকোভিজিলেন্স অ্যাক্টিভিটিস। এখন এটা করতে গিয়ে কি করে, ওই যে অ্যাডভান্স ড্রাগ ইভেন্টস রিপোর্টটাকে ইভালুয়েট করে, যদি তারপরে কোনো রিকমেন্ডেশন থাকে যে কোনো কারণে যে না এই ড্রাগটাকে উইথড্র করে নিতে হবে, অথবা এই ফর্মুলেশন খারাপ, অথবা এই জায়গায় যে ড্রাগটা এই কোম্পানি প্রোভাইড করেছে অ্যাডাল্টারেটেড, অথবা যে র মেটেরিয়াল এসেছে এই প্রোডাক্টটা তৈরি করার জন্য যত বাংলাদেশে সবই অ্যাডাল্টারেটেড, তার মানে সব মার্কেট থেকে তৈরি, তার মানে ইভালুয়েশন, মেকিং রিকমেন্ডেশন এবং রেগুলেটরি ডিসিশনস সেগুলো হচ্ছে আহ, নিয়ে থাকে হচ্ছে আমরা যেটা বলি যে এই কমিটিগুলো। অলরাইট, আচ্ছা, এখন এখানে আরেকটা নিচের দিকে আরেকটা কি বলেছে যে টিএসসি ওয়াজ এস্টাবলিশড, ওকে, therapeutic subcommittee was established within ADRC in 2015 to assist the evaluation and expert review of ADA reports and perform causality assessment. অলরাইট, সো তার মানে এই জায়গাটাতে আমরা যদি বলি যে এডিআরএসি এর মানে কি রেসপন্সিবিলিটিস গুলো কি কি আমি অলরেডি বলেছি, তারপরেও যে রিভিউ, ইভালুয়েট এন্ড অ্যানালাইজ অ্যাডভার্স ড্রাগ ইভেন্ট গুলোর যে রিপোর্ট গুলো থাকে, তারপরে রিকমেন্ড করা, মেকিং রিকমেন্ডেশন এন্ড প্রোভাইডিং অ্যাডভাইস টু দ্য ডিজিটিএ, ডিজিটিএ কে বলা যে না এই প্রবলেম গুলো হচ্ছে, আমাকে এটা করতে হবে। দেখা গেল যে হয়তো কোনো একটা ড্রাগ আমরা
2 ইয়ার সেলফ লাইফ দিয়েছি, কিন্তু ডিউ টু টেম্পারেচার কন্ডিশন এটা একেবারে পেরিফেরাল ভাবে যেভাবে রিটেল ফার্মাসিউটিকে স্টোর করছে, যেটা সেটা প্রোডাক্টের কোয়ালিটি নষ্ট হয়ে যাচ্ছে, এটা 1.5 বছর পরে হয়তো আমরা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে যে না, এখানে অ্যাক্টিভ নাই, এটা নষ্ট হয়ে যাচ্ছে। অলরাইট, সো এগুলোকে দেখা, ইটস এ পার্ট অফ ফার্মাকোভিজিলেন্স অ্যাজ ওয়েল। ওকে, এরপরে দেখা গেল যে অ্যাসিস্টিং দ্য এডিআরএম সেট, এটা আমরা বলেছি জায়গাটা, আমার মনে হয় আর কোনো কিছু দরকার নেই। কোনো কিছু দরকার হলে, আহ, আমি চেষ্টা করব সেটা করার জন্য। অলরাইট, কি রেসপন্সিবিলিটি সেটা, এগুলো আমি উল্লেখ করলাম। ফান্ডিং গুলো নর্মালি এই ধরনের কাজ করার জন্য আমরা কোথা থেকে পাই? আমরা বেসিক্যালি যদি বলি, ইউএসএ আইটি যেটা আছে, ইউনাইটেড স্টেটস এজেন্সি, সেখান থেকে আমরা বেসিক্যালি এই ধরনের যে আমাদের ফার্মাকোভিজিলেন্স অ্যাক্টিভিটিস গুলোকে মনিটরিং করার জন্য, এনপিসি থেকে ফাংশনাল রাখার জন্য, দেখা গেল যে আমরা বিভিন্ন ধরনের ডেভেলপড কান্ট্রি যেমন ডাব্লিউএইচও এরকম আমাদের হেল্প করে থাকে, এবং এক্ষেত্রে আমরা ইউএসআই থেকে আমরা হেল্প। আচ্ছা, এরপরে ছোট্টখাটো আরেকটা অ্যাডভার্স ইভেন্ট। ওকে, অ্যাডভার্স রিঅ্যাকশনের একটা ছোট্ট একটা পার্ট, এটা এইটার সাথে মোটামুটি আমরা পরিচিত। আমি প্রথমে বলে নিচ্ছি এই পার্টটা, যে অ্যাডভার্স রিঅ্যাকশন, আনওয়ান্টেড এফেক্টস কজড বাই নরমাল থেরাপিউটিক ড্রাগ। আবার আমরা যদি বলি যে অ্যাডভার্স রিঅ্যাকশন একটা, অ্যাডভার্স ইভেন্টস আর একটা। অ্যাডভার্স ইভেন্ট আমরা যদি বলি আনটুয়ার্ড মেডিকেল অকারেন্স, যেটা কিনা হচ্ছে ট্রিটমেন্টের সময় হয় একটা ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের কারণে, কিন্তু এটা দেখা গেলো যে ট্রিটমেন্টের সাথে কোনো ধরনের অ্যাসোসিয়েশন নাই, এটা অনেক ক্ষেত্রে কজাল কোনো রিলেশনশিপ নাই। তো একটু জাস্ট খালি আমরা অ্যাডভার্স রিঅ্যাকশনের টাইপস গুলো নিয়ে একটু আলোচনা করব। আমরা আমরা মোটামুটি সবাই এটা জানি, আমরা এটা আন্ডার গ্রেডও পড়েছি, তারপরে জাস্ট একটু যেহেতু এখানে আছে বাংলাদেশের যে ফার্মাকোভিজিলেন্স গাইডলাইন আছে সেটার মধ্যে সেটা ইনক্লুড করা আছে, আমরা যদি দেখি এটা বেসিক্যালি কতগুলো ভাগে ভাগ করা যায়। ইম্পর্টেন্ট দুইটা টাইপ যদি বলি, টাইপ এ এবং টাইপ বি। টাইপ এ হচ্ছে আমার নর্মালি দেখা গেলো যে ড্রাগ থেকে যে আমার থেরাপিউটিক ইফেক্ট পাওয়ার কথা, তার কারণে যদি কোনো ধরনের টক্সিসিটি হয় বা অ্যাডভার্স রিয়াকশন যদি হয়, যেমন এখানে কিছু বলে দিয়েছে যে আমার ওয়ারফেরিন যদি নেই, এটা ব্লাড থিনার, তাই না, এক্ষেত্রে আমার দেখা গেলো যে ব্লিডিং হতে পারে। এটা ফার্মাকোলজি ইফেক্ট থেকে। আমি হয়তো ন্যাপ্রোক্সেন নিচ্ছি, ন্যাপ্রোক্সেন আমার এখান থেকে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল হেমোরেজ হতে পারে, জিআই ট্র্যাক্ট রিলেটেড ডিসঅর্ডার হতে পারে। হ্যাঁ, আবার দেখা গেল যে আমার এখান থেকে আর এক ধরনের রিয়াকশন হতে পারে, যেটাকে আমরা ইডিওসিনক্রেটিক বলছি, যে আনপ্রেডিক্টেবল থেরাপিউটিক এফিকেসির সাথে এটা রিলেটেড না, বা এক্ষেত্রে নট ডোজ রিলেটেড, এবং এটা অনেক ক্ষেত্রে দেখা গেলো অনেক সিভিয়ার হতে পারে, এবং কনসিডারেবল মর্টালিটি থাকতে পারে। কিছু এক্সাম্পল এখানে দেখেন দেওয়া আছে, যেমন ক্লোরপ্রোমাজিন, এটা সিডেটিভ তৈরি করতে পারে, আবার এটা জন্ডিস তৈরি করতে পারে। আবার ন্যাপ্রোক্সেন, যেটা জিআই ট্র্যাক্ট রিলেটেড প্রবলেম তৈরি করতে পারে। বা টাইপ বি, যেটা ইডিওসিনক্রেটিক, এটা ভেরি আনওয়ান্টেড বা এটা আনপ্রেডিক্টেবল, দেখলো অ্যাগ্রেনোসাইটোসিস করতে পারে। অলরাইট, থায়াজাইড ডায়াবেটিক্স যেমন এটা বলেছে, থায়াজাইড লুপ ডায়াবেটিক্স আপনারা জানেন, এটা হাইপোক্যালেমিয়া তৈরি করতে পারে। হাইপোক্যালেমিয়া পটাশিয়াম ইমব্যালেন্স যখন পটাশিয়াম বডি থেকে বের করে দিচ্ছে, কারণ অ্যাবজর্পশনটা বন্ধ করে দিচ্ছে থায়াজাইড ডায়াবেটিক্স গুলো। অলরাইট, তার সাথে সাথে সে থ্রোম্বোসাইটোপেনিয়া তৈরি করে, প্লাটিলেটের পরিমাণটা একটু কমে, এটা জানি না কি কারণে। অলরাইট, সো এটা বলেছে। কুইনিনের কথা বলেছে, এটা থ্রোম্বোসাইটোপেনিয়া তৈরি করতে পারে। অলরাইট, সো দিস আর দ্য ইডিওসিনক্রেটিক টাইপ বি। আরো কিছু টাইপ আছে, যেমন টাইপ সি এবং টাইপ ডি যদি আমি বলি। টাইপ সি হচ্ছে লং টার্ম ড্রাগ ইউজের কারণে হতে পারে, যেমন অ্যানালজেসিক নেফ্রোপ্যাথি, পেরিফেরি লেভেলে মানে এগুলোকে যদি যখন ড্যামেজ করে দেয় প্রচন্ড পেইন হতে পারে। টাইপ ডি হচ্ছে ডিলেড রিয়াকশন, আমি এখন হয়তো অনেকদিন ধরে ওষুধ খাচ্ছি, পরে দেখা গেলো সেটার ইফেক্ট আমি পেতে পারি। যেমন কার্সিনোজেনিক হতে পারে যদি কোনো ড্রাগ, যেমন আমরা রেনিটিডিনের ক্ষেত্রে বলেছিলাম যে এনটিএমএ তৈরি হয়, সেটা থেকে আমার যে ইফেক্ট হয় পরবর্তীতে, এটা দেখা যাচ্ছে যে কার্সিনোজেনিক যে কেমিক্যালটা এখান থেকে তৈরি হচ্ছে, ডিলেড রিয়াকশন যেটা হচ্ছে। আরেকটা হচ্ছে টাইপ ই, যেটা যেটা উইথড্রল সিনড্রোমের কারণে আমি অনেকদিন ধরে একটা ওষুধ ইউজ করছি, হঠাৎ করে বন্ধ করে দিলাম, যেমন বেনজোডায়াজিপাইন। এটা আমার আমি যে সিডিটিভ টাইপের যদি বলি, দে ক্যান বি সিডিটিভ, দে ক্যান বি হিপনোটিক বেসড অন দ্য ডোজ উইচ। সো এটা হঠাৎ করে বন্ধ করে দেখা গেলো যে আমার ইনসোমনিয়া হতে পারে, আমার অ্যাংজাইটিটা আবার বেড়ে যাচ্ছে, আমি আনস্টেবল, এবং দেখা গেলো যে
আমার মুড সুইং হচ্ছে এরকম। বিটা অ্যাড্রিনাল যদি আমরা বলি, এটা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ। যদি এগুলো আমরা ইউজ করি, দেখা গেলো হঠাৎ করে আমি বন্ধ করে দিলাম, তখন একটা ইউজ করার কারণে বডি অটোমেটিক্যালি অ্যাড্রিনাল রিসেপ্টর ব্লকার অ্যান্টাগনিস্ট সে অ্যাড্রিনাল রিসেপ্টরকে ব্লক করে রাখছে, তার মানে অ্যাড্রিনালিন এখানে বাইন্ড করতে পারছে না। তারপর আমি হঠাৎ করে বন্ধ করে দিলাম, তখন রিসেপ্টর গুলো দেখার সাথে অ্যাড্রিনাল বাইন্ড করছে, তখন আমার পালপিটেশন হচ্ছে, হার্ট রিলেটেড অ্যাবনরমালিটিস গুলো, হার্ট রেট বেড়ে যাচ্ছে। সো এই ধরনের প্রবলেম গুলো আমার হতে পারে উইথড্রল সিনড্রোম। অথবা আমি হয়তো অ্যালকোহলিক, আমি আমি হঠাৎ করে খাওয়া বন্ধ করে দিয়েছি, তখন প্রবলেম গুলো হতে পারে। অলরাইট, সো বেসিক্যালি যদি বলি, প্রথম দুইটা ইম্পর্টেন্ট, তারপরে আরো এখানে তিনটা আছে, সেটা আমি বলবো। এটাকে জাস্ট ইয়ে করা আছে। এই জায়গাটাতে আমি বেশি স্লাইডার পরে ইনক্লুড করিনি। আমি আমি এরপরে একটু ধৈর্য ধরতে হবে। আমি আহ, আহ, আমাদের যে ফার্মাকোভিজিলেন্স যে শীটটা আছে, আমি এটা একটু আপনাদের একটু দেখিয়ে দিব। তারপরে ওকে, ওকে। সো এইটা হচ্ছে বেসিক্যালি, মানে আমরা যদি দেখি যে ফার্মাকোভিজিলেন্স গাইডলাইন বাংলাদেশের জন্য, এটা একেবারে কারা কারা এটার সাথে জড়িত ছিল, শিওর এটা আপনারা অনলাইন থেকে নিতে পারেন। আহ, এটা ন্যাশনাল গাইডলাইন, যেটা আমরা বলছি, একেবারে এটার সাথে কারা কারা জড়িত ছিল, কে সব মোটামুটি এই জায়গাটাতে আছে। আমি এটা দেখেই আপনাদের পড়িয়েছি, এটা তৈরির সাথে কারা কারা জড়িত ছিল সেই সব কিছু এখানে আছে। মোটামুটি আমি পড়ানোর সময় এটাকেই ফলো করার চেষ্টা করেছি, কিছু ইয়ে করে। আহ, এই যে কিছুক্ষণ আগে যেটা আমার মনে হয়, এটা আমি প্রোভাইড করে দিব আপনাদের এখান থেকে। একটু দেখে নিতে হবে। অ্যাডভান্স রিয়াকশন এখানে ছিল। তারপরে ছোটখাটো জিনিস যেগুলো পরের দিকে ছিল, আমি এগুলো কিছুটা আলোচনা করেছি যে অ্যাডভান্স রিয়াকশনের ক্ষেত্রে কারা, আহ, কোন কোন ফ্যাক্টর ইম্পর্টেন্ট। দেখা গেল যে আহ, এখন কেউ রিপোর্ট করছে অ্যাডভান্স রিয়াকশন, ফর এক্সাম্পল, এখন এটার উপর কতগুলো ফ্যাক্টর উপর ডিপেন্ড করে, এজ এন্ড জেন্ডার। দেখা গেলো যে একটা বয়স্ক লোক কোনো একটা ওষুধ খাওয়ার পরে কোনো কমপ্লেন করছে, এখন সে যদি কমপ্লেন করে, তার তো অটোমেটিক্যালি তার সেই ধরনের কমপ্লিকেশন গুলো থাকতে পারে। অলরাইট, ইল্ডারলি পিপল থাকে যারা, অথবা ইয়াং পিপল থাকে, এটা অ্যাডভান্স রিয়াকশন প্রতি মোর সাসেপ্টিবল থাকে। অলরাইট, এটা এটা আমরা বিভিন্ন সময় বলেছি। এজেন্ট জেন্ডার ক্যান ইনফ্লুয়েন্স। তারপরে কনকারেন্ট ইলনেস, আমার 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 অন্য কোনো ধরনের প্রবলেম আছে কিনা রাইট এট দ্য মোমেন্ট, আমি দেখলাম ওষুধ খাওয়ার পরে আমার কমপ্লিকেশন তৈরি হচ্ছে। মনে মনে করেন আমার লিভার প্রবলেম আছে, লিভার প্রবলেম। অলরাইট, তো এখন লিভার প্রবলেম আছে, আমি যদি এখন কোনো খুবই হায়ার অ্যান্টিবায়োটিক খাই, অথবা কোনো ধরনের আম, ওষুধ খাই, যেমন প্যারাসিটামল, যেটা যে কোনো ধরনের ড্রাগ হচ্ছে লিভার এটা ডিটক্সিফাই করে, তাহলে দেখা গেল যে আমার লিভার এফেক্টেড হবে। অথবা দেখা গেল যে আমার আমার কিডনি প্রবলেম আছে, আমি আমি ওষুধটা খাচ্ছি, তখন দেখা গেল যে এটা বডি থেকে এক্সক্রিয়েট করতে পারছে না, তখন আমার আরো কমপ্লিকেশন হচ্ছে। তো তার মানে আমি যে অ্যাডভার্স রিয়াকশন, এটা এটা কোন কোন ফ্যাক্টর এটাকে রেগুলেট করতে পারে, কন্ট্রোল করতে পারে। অথবা যে ড্রাগ খাচ্ছি, দেখা গেলো কনকমিটেন্টলি আমি একাধিক ড্রাগ একই সাথে নিচ্ছি, তার মানে তাদের ক্ষেত্রে কোনো ইন্টারেকশন হচ্ছে। যেমন ধরেন আমরা, যেমন টেট্রাসাইক্লিন আর ক্যালসিয়াম প্রিপারেশন, অনেক ক্ষেত্রে দেখা গেলো যে ড্রাগ অ্যাবজর্পশনে প্রবলেম করতে পারে। অলরাইট, টেট্রাসাইক্লিন আমি ছোট বাচ্চাদের যদি দেই, তখন দেখা গেলো যে ডেন্টাল ডিক্যালসিফিকেশন করতে পারে, অথবা ডিসকালারেশন অফ টুথ করতে পারে। অলরাইট, তো তার মানে এখন এটা ড্রাগের ইন্টারেকশনটা যদি প্রহিবিটেড থাকে বাচ্চাদের জন্য, এখন কোন ধরনের ফ্যাক্টর আমার এটার সাথে জড়িত, এগুলো আছে, এগুলো একটু দেখতে হবে। আহ, এটা আমি আলোচনা করেছি, এটা স্টেক হোল্ডার, এটা জাস্ট দেখছি যে কোনো একটা জিনিস আমি একটু আলোচনা করার আছে, কিন্তু টাইপস অফ সার্ভেলেন্স এখানে একটু একটু দেখে নিতে হবে। দুই ধরনের, প্যাসিভ সার্ভেলেন্স, অ্যাক্টিভ সার্ভেলেন্স। এটার টাইপসটা একটু দেখে নিতে হবে। এটা আমি আলোচনা করেছি যে কোন কোন ইনফরমেশন গুলো এটার সাথে থাকে। আচ্ছা, এটা একটা জিনিস, এটা আমি হয়তো স্পেসিফিক্যালি বলিনি, যে সাসপেক্টেড অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন রিপোর্টিং ফর্ম আছে, এটা আমি এখানে বলেছি, এখানে অ্যানেক্সারের সাথে যুক্ত করা দেওয়া আছে, না হলে আপনারাও এটা দেখতে পারেন যে 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 অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন যে ফর্ম গুলো থাকে, এই ফর্মটা এখানে দেওয়া আছে, কোন কোন ইনফরমেশন গুলো এখানে আহ, থাকে, ফর্ম যা আছে সব এখানে অ্যানেক্সারে ইনপুট করে দেওয়া আছে, এটা দেখার জন্য। আহ, এই ফর্মটা কখনোই পড়তে হবে না, এটা জাস্ট নিজেদের বোঝার জন্য। তো এখানে এখানে কিছু ইনফরমেশন যে কারা কারা এটাকে ইনফর্ম করতে পারে, আমি কিন্তু এটা প্রথমে বলেছি, আমি আবার একটু
আচ্ছা, কারা রিপোর্ট করতে পারে? যে কেউ এখান থেকে রিপোর্ট করতে পারে। এখানে হেলথ কেয়ার প্রফেশনালস, ডক্টর, নার্স যে কেউ এই জায়গা থেকে ইনফর্ম করতে পারে। এবং আমরা যদি বলি যে হোয়ার অ্যান্ড হাউ টু রিপোর্ট, এখানে আমরা বলেছিলাম এটা এটা ভ্যারি করে। এটা আমরা আমরা বলেছি যে আমরা কেন একটা একটা রিটেল ফার্মেসি থেকে আহ, বা নিয়ার বাই যে কেমিস্ট শপ থাকে সেখান থেকে আমরা নিয়ে কেন করবো? এটা যদি ওয়ার্ল্ড আমাদের ন্যাশনাল একটা সার্ভার বেসড অথবা অ্যাপ বেসড হতে পারে। যে কোনো একটা অ্যাপ আপনি দেখেন, আপনি যখন গুগল ম্যাপ ইউজ করেন ওখানে কিন্তু একটা মানে অপশন থাকে যে এই রোডটা ব্লক কিনা বা এই রোডে ট্রাফিক জ্যাম আছে কিনা, আপনি কিন্তু ওই জায়গাতে মুহূর্তের মধ্যে কিন্তু একটা ইনফরমেশন দিতে পারে, তাই না? সেটা দেখে একটা পিপল কিন্তু খুবই বেনিফিটেড হতে পারে। সো এই ধরনের সিস্টেম করা যেতে পারে, হয়তো যেটা আমরা লং টার্ম আমরা যেটা বলেছি যে ফ্যাসিলিটির মধ্যে ইনক্লুড করা যেতে পারে, যে একেবারে প্রম্পট অ্যাকশন এটা এবং মোমেন্টের মধ্যে একেবারে এই অ্যাপস গুলো যারা ইউজ করছে অথবা এই অ্যাডভান্স ট্র্যাক রিঅ্যাকশন ফার্মাকোভিজিলেন্সের সাথে যারা জড়িত তারা কিন্তু দেখতে পাচ্ছে এটা সাথে সাথে আসতে হচ্ছে না, এরকম জিনিস হতে পারে। ফায়ার অ্যান্ড হাউ টু রিপোর্ট, এটা এগুলো আমি আলোচনা করেছি। ফর্ম আছে, ফিল আপ করতে হবে, তারপরে এটা ফোকাল পয়েন্টে যাবে, এটিআর এগুলো নিয়ে ডিসকাস করবে, তারপরে সেখান থেকে একটা ডিসিশন নিবে। যদি অ্যাডভার্স রিয়াকশন ইনফরমেশন গুলো প্রপার না থাকে তাহলে আবার ফোকাল পয়েন্ট অথবা ওই যে সেক্রেটারি মেম্বার থাকে সে আবার পেশেন্টের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে যে কোন কোন ধরনের ইনফরমেশন ছিল। তাহলে তার ফোন নাম্বারটা পাওয়া আবার ডিফিকাল্ট, রাইট? সো এটা যদি কোনো একটা সার্ভার বেসড কোনো একটা যদি আপডেটেড ভার্সন, যেমন আমরা আমরা যখন কোভিড-19 যখন ভ্যাকসিনেশন নিয়েছি তখন কিন্তু দেখেন একটা খুব সুন্দর একটা অ্যাপস এর মাধ্যমে বা ইয়ে করে আমি কতবার দিলাম একটা আপনাকে আপনি দেখেন যে আমাদের অনেক কিছু এখন ইজি হয়ে যাচ্ছে। এখন আমার যদি একটা আফটার বার্থ যদি আমার কোনো একটা আইডেন্টিফিকেশন নাম্বার থাকে সেটা যদি আমি থ্রু আউট মাই লাইফ যদি ইউজ করি তাহলে কিন্তু অনেক কিছু ইজি হয়ে যায়। তাহলে আমার একটা দেখা গেলো জন্মের পরে আমার একটা বার্থ রেজিস্ট্রেশন নাম্বার থাকতেছে, আমার আবার দেখা গেল যে আবার একটা ন্যাশনাল আইডি নাম্বার থাকতেছে। সো এটা অনেক ক্ষেত্রে আবার আমার দেখা গেল যে একটা টিন নাম্বার থাকতেছে। সো এত নাম্বার ভেরি ডিফিকাল্ট, রাইট? এখন সবকিছু যদি একটা নাম্বারের সাথে যদি অ্যাকোমোডেট করা যায় এবং লিঙ্কড করা যায় তাহলে জিনিসগুলো কিন্তু ইজি হয়ে যায়। সো আমি এখানে যে বিষয়গুলো আছে যে আমি মোটামুটি সবকিছু আলোচনা করেছি, যে যে একটা একটা সাসপেক্টেড প্রোডাক্ট কোয়ালিটি ইস্যু কিন্তু ইটস এ পার্ট অফ ফার্মাকোভিজিলেন্স। যে অ্যাডাল্টারেশন, ডিসকালারেশন, কেকিং, মোল্ডিং, তারপরে দেখা গেল যে আমি ওষুধটা নিচ্ছি, আমি দেখা গেল যে কেনার পরে দেখা গেল যে আমার এই ইন্টারভেনাস কোনো প্রিপারেশন এটার মধ্যে শ্যাওলা জমে আছে। অলরাইট, শ্যাওলা জমে আছে, সেটাকে আমি ইনফর্ম করব। অথবা দেখা গেল যে লেবেলিংটা প্রপারলি হয় না, মিস লেভেলড হয়েছে, হয়তো এটা আছে এক ধরনের ওষুধ উপরে আর এক ধরনের ওষুধটাকে ইয়ে করেছে। স্ট্যাবিলিটি আবার ঠিক নাই, হাই টেম্পারেচার কারণে দেখা গেল যে কেকিং হয়েছে। আমার আমি 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 হয়তো ইমালশন ইউজ করছি, এটা দুইটা ফেজ আলাদা হয়ে গেছে, ওয়াটার এবং আপনার অর্গানিক ফেজ, দুইটা ফেজ আলাদা হয়ে গেছে। অথবা আমি সাসপেনশন ইউজ করছি, কেকিং মানে সাসপেনশনের কারণে আমার দেখা গেল যে ভিতরে যে সাসপেন্ডেড যে পার্টিকেল গুলো থাকে এগুলো এমন ভাবে নিচে ফ্লকুলেটেড হয়েছে, জমে গিয়েছে, এটা শেক করার পর কোনোভাবেই আপনার মিক্স হচ্ছে না। সো তার মানে দিস আর অলসো পার্ট অফ ফার্মাকোভিজিলেন্স। আমি কিন্তু প্রথম দিক বলছি, তার মানে এগুলোকে মনিটর করা, এগুলোকে রিপোর্ট করা, খুব যদি সিভিয়ার মানে হয় তাহলে 24 to 48 আওয়ার্স এর মধ্যে ইনফর্ম করতে হবে। যদি নো সিরিয়াস অ্যাডভার্স ইভেন্ট হয় সেক্ষেত্রে 1 মাসের মধ্যে ইনফর্ম করলে হবে। প্রোডাক্ট কোয়ালিটি যদি খুব পোর হয় তাহলে খুব দ্রুত সম্ভব তাহলে সেগুলোকে মনিটর করা, এডিআরএম সেল যেটা থাকে, এবং সেখান থেকে যদি আমরা এটাকে কমাতে চাই তাহলে কোন ধরনের পদক্ষেপ নিতে হবে, রিকমেন্ডেশন গুলো কি থাকবে সেগুলো আবার সবার কাছে পৌঁছে দেওয়া, সেটা কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয়। সো আমার একটা ছোট্ট একটা কথা মনে পড়ে গেল হঠাৎ করে, যে আমরা এত কিছু বলছি, যেমন আমি যখন মেলবোর্নে থাকতাম, মেলবোর্নে যখন টেম্পারেচারটা খুব হাই হতো, ফর এক্সাম্পল জানুয়ারি, ডিসেম্বর জানুয়ারি থেকে একটু সামার শুরু হতো মেলবোর্নে, টেম্পারেচারটা 30 মানে 25+ হয়ে যেত। মেলবোর্নের টেম্পারেচার খুবই সুন্দর, লিভেবল কান্ট্রিগুলোর মধ্যে টপ 3 4 টপ 5 এর মধ্যে থাকে। তো ওদের যখন সামারে প্রচুর টেম্পারেচার 30+ হয়ে যেত টেম্পারেচার, ওরা দেখা গেল যে মেসেজ করতো, প্রত্যেকটা সেল নাম্বারের মধ্যে একটা মেসেজ হতো যে আগামীকাল হচ্ছে হিট ওয়েভ হবে, টেম্পারেচার এত থেকে এত রেঞ্জের মধ্যে থাকবে, যেটা আপনার জন্য খুবই ডিফিকাল্ট হতে পারে। হ্যাঁ, তো সেক্ষেত্রে
মেসেজটা এরকম যে নিয়ার বাই যদি আপনি যদি মানে এসি ফ্যাসিলিটি যদি না থাকে মানে হাউসে, তাহলে সেক্ষেত্রে নিয়ার বাই যে শপিং মল গুলো আছে সেগুলোতে আপনাকে স্টে করার জন্য রিকোয়েস্ট করে। Alright, আমার আমার মনে আছে আমরা অনেকবার এরকম মেসেজ গুলো পেয়েছি, বাট যেহেতু আমরা পিএইচডি স্টুডেন্ট ছিলাম বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ল্যাবে থাকতে হতো। আহ, তো সেক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম হতো না, আবার সন্ধ্যার পরে টেম্পারেচার কমে যেত, বেশি প্রবলেমটা হতো দিনের বেলাটা 35-36 হয়ে যেত। বাট একটা হিউমিডিটিটা একটু থাকার কারণে, কম থাকার কারণে অতটা সোয়েটিং হতো না, অতটা ডিসকমফোর্ট ফিল হতো না। বাট এটা এটা কিন্তু একটা খুব মানে শর্ট মেসেজ দিয়ে সবাইকে জানিয়ে দেওয়া যে টুমরো টেম্পারেচারটা এতটা হাই হবে এবং এটা লিভেবল না হতে পারে, এটা হিট ওয়েভের কারণে কমপ্লিকেশন তৈরি করতে পারে, তো কি করতে হবে না করতে হবে। So আমরাও এটা বলছি যে আমাদের এই যে এত মনিটরিং, এত ইয়েগুলো, সেগুলো যদি একটা কম্বাইন্ডলি একটা সিস্টেমের মধ্যে এনে আহ, সেগুলোকে যদি প্রপারলি মনিটর করা যায় হয়তো, তাহলে সেটা আর একটু বেশি হবে। যেমন ধরেন ডেভেলপড কান্ট্রি গুলোতে যখন একটা বাচ্চা জন্মগ্রহণ করে হসপিটাল গুলোতে, সেখান থেকে তার একটা আইডেন্টিফিকেশন নাম্বার থাকে, এবং তারপরে সেটা থেকে যে নাম্বারটা নেওয়া হয় তার এগেনস্টে সবকিছু যত ভ্যাকসিনেশন করা হবে সেই বাচ্চাটা, সেটা কিন্তু সেই সেই নাম্বারের এগেনস্টে করা হবে। তার মানে ওই আইডেন্টিফিকেশন নাম্বার দিয়ে সে কত সময় কোন কোম্পানির ভ্যাকসিন নিয়েছে, এভরিথিং ইনক্লুডেড থাকে। আজ থেকে 10-15 বছর পরে যদি আপনি চেক করে, এখন যেমন আমাকে যদি বলা হয় যে আমি ছোটবেলায় সিজি ভ্যাকসিন নিয়েছি কিনা, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। মানে আপনি যদি বাবা মাকে জিজ্ঞেস করা হয়, আপনার জেনারেশন হয়তো জিজ্ঞেস করতে পারে, আমি বা আমার আগের, বা আমি জিজ্ঞেস করে, আমি একবার জিজ্ঞেস করেছিলাম যে আমাকে বিসিজি ভ্যাকসিন দেওয়া হয়েছিল কিনা। তো যেমন অস্ট্রেলিয়াতে সবচেয়ে বেশি দেখে যে আপনি টিউবারকুলোসিস আছে কিনা, তো বাসা থেকে বলতেছে যে হ্যাঁ তখন তো কত ভ্যাকসিন দেওয়ার কথা, সবগুলোই দিয়েছি, বাট আমি এটা শিওর না। তা এখন আমার যদি একটা সিস্টেমের মধ্যে আমি থেকে যেতাম, তাহলে কিন্তু এটা অনেকটা ইজি হতো যে আমি সিস্টেমের মধ্যে ঢুকে গেলেই কিন্তু আমার নাম্বারের এগেনস্টে কিন্তু দেখতে পেতাম যে আসলে যে আমার কোন কোন ভ্যাকসিনেশন দেওয়া হয়েছে, সেটা কত তারিখে দেওয়া হয়েছে, কোন ধরনের কোনটা বাদ আছে, কোনটার বুস্টার ডোজ আমার দেওয়া হয়নি, কোনটাকে কন্ট্রোল করতে হবে, সেটা খুব ইজি হয়ে যেত। অলরাইট, এনিওয়ে আমার মনে হয় আমি মোস্ট অফ দ্য পার্ট কভার করার চেষ্টা করেছি। আমি স্টাডি ম্যাটেরিয়ালটা প্রোভাইড করে দিব। আমি আশা করি আমাদের আর কোনো ক্লাস লাগবে না। তারপরেও যদি আহ, আমাদের হচ্ছে ভ্যাকেশনের পরে একটা উইকেন্ড আমরা পাবো যে সময়টাতে ক্লাস হবে, সেটা অফলাইন ক্লাস হবে। যদি প্রয়োজন হয় সেই সময়টাতে আমরা কোনো কিছু রিভিউ বা কোনো কিছু বিষয় নিয়ে আলোচনা, আশা করি দরকার হবে না। আমি কারণ মোস্ট অফ দ্য পার্ট কভার করার চেষ্টা করেছি এবং বলেছি এগুলো ইম্পর্টেন্ট, এটা পড়তে হবে পড়তে হবে না, বাট তারপরে প্রয়োজন হলে সেই সময়টা। রাইট। সো আমি একটু কাউকে রিকোয়েস্ট করব অ্যাটেন্ডেন্স বলতে আমরা মোটামুটি আমি সহ 20 জন আছি, একটা স্ক্রিনশট যদি রেখে দেয় রিপ্রেজেন্টেটিভ সিআর কে একটু রিকোয়েস্ট করবো। হয়তো হোয়াটসঅ্যাপে আমাকে মেল করে রাখলে আমি নেক্সট ক্লাসের সময় ঠিক আছে। আচ্ছা, অলরাইট। সো যদি কারো কোনো প্রশ্ন আছে। আচ্ছা, প্রথমে আমি বলে রাখি এই টাইমটা খুবই অড টাইম, উইকেন্ড, বাট তারপর কিছু আমি আবারও সরি, আমার খুবই ইয়ে লেগেছে। নর্মালি ইলেকট্রিসিটি না থাকলেও ক্লাসটা নেওয়া যেত, আমার ল্যাপটপ তাই ব্যাকআপ চার্জ কি? সমস্যা নেই স্যার। শুনতে পাইনি আমি, আবার যদি একটু কাইন্ডলি। স্যার বলুন দিস, ওকে আমাদের আজকে এরকম ক্লাস ছিল না স্যার, হতে পারে। আচ্ছা, ওকে, ঠিক আছে তাহলে সবাইকে ধন্যবাদ। আমি তাহলে যদি কোনো কোশ্চেন না থাকে আজকের মতো এখানে শেষ করছি। আমাকে ভিজিলেন্সের পাওয়ার পয়েন্ট ফাইলটা। পাওয়ার পয়েন্টটা দিয়ে দিতে পারি, ওটা একটা সাপোর্টিভ, বাট আমি ওই যেটা গাইডলাইন আছে বাংলাদেশে, সেই গাইডলাইনটা প্রোভাইড করে দিব। ঠিক আছে, উইথ দ্য মার্ক পোর্শন, যেটা হয়তো পড়ার জন্য একটা ইজি হবে। ঠিক ওকে আছে, স্যার। ওকে, ঠিক আছে তাহলে সবাইকে থ্যাংক ইউ। ভ্যাকেশনের পরে আবার দেখা হবে। বাই।